এবং আমরা যদি পদ্ধতির ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ না মনে করি আমরা অনৈক্য সৃষ্টি করব এবং যে জিনিসটা আছে যে অনৈক্য ফলাফল কি হবে একটা অনৈক্য এমন ধরনের জায়গা তৈরি করতে পারে যেখানে আমাদের অভ্যুত্থান বিরোধী শক্তি অর্থাৎ যাদেরকে আমরা উৎখাত করেছি ফ্যাসিস্ট শক্তি তাদের দেশি বিদেশি মিত্ররা এবং তারা যেখানে বসে আছেন খোদ ভারতে আমরা সব কিছু মিলে বুঝতে পারি যে এই সুযোগটা তারা গ্রহণ করবে এবং একটা বিপর্যয়কর পরিস্থিতিও সৃষ্টি হতে পারে বিভিন্ন দেশের উদাহরণ আছে সে কারণে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের উপর আমরা জোর দিয়েছি রাজনৈতিকভাবে ধরুন অনেক পার্থক্য আছে প্রায় বিপরীত পোলে থাকা দলগুলো কিন্তু একসাথে বসেছে এই বিপরীত পোলে থাকা দলগুলো একসাথে বসার ওইটাই আকাঙ্ক্ষা ছিল যে হ্যাঁ শহীদের রক্তের ঋণটা যদি আমরা বহন করি তাহলে আমাদেরকে ন্যূনতম এই জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে এখন সেই পদ্ধতিগত জায়গায় যদি আপনি আসেন তাহলে আপনাকে মানে আপনি যা ভাবেন সেটা ঠিক চাপিয়ে দেওয়া যাবে না ওই কারণে আমরা গণসংহতি আন্দোলন দিয়েছে কিংবা আমাদের যে আমরা যে জোটের মধ্যে কাজ করছি গণতন্ত্র মঞ্চ যাদের এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন আছেন নাগরিক ঐক্য আছেন জেএসডি আছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আছে ভাসানী জনশক্তি পার্টি আছে এই 6টি দল আমরা সবসময় এই কাজটা করার চেষ্টা করেছি যে ঐকমত্যটা কীভাবে রক্ষা করা যায় আমরা উদ্যোগও নিয়েছি আলাপ আলোচনা করেছি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা করেছি এই বিশেষভাবে সেপ্টেম্বরের 15 থেকে 15 অক্টোবর পর্যন্ত যাতে করে একটা জায়গায় আমরা পৌঁছাতে পারি এখনও আমরা দায়িত্ব বোধ করছি যে সরকার আমার রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিল এইটা তো আমরা খুব দায়িত্বশীল কাজ মনে করিনি ঐকমত্য কমিশন এবং সরকার এই কিছুটা জটিলতা সৃষ্টি করেছে বলে আমরা মনে করি দায় তাদের আছে এবং তার ফলে এখন বল কোর্টে ঠেলে দিয়ে এটা কি প্রমাণ করা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে না রাজনৈতিক দলগুলো অনৈক্য সৃষ্টি করে এবং তারা ব্যর্থ তো রাজনৈতিক দলগুলি তো দেশ চালাবে না রাজনৈতিক দলগুলি তো মানে বাকিটার সময় চালাতে অন্তর্বর্তীকালীন সরকার কি সারা জীবন থাকবে ফেব্রুয়ারির পরে তো অন্তর্বর্তীকালীন সরকার থাকার কথা না যদি নির্বাচনটা হয় তাহলে দেশটা চালাবে কাদেরকে যারা চালাবেন তাদেরকে যদি আমরা একটা এইরকম অনাস্থার জায়গায় নেই তাহলে কোন ধরনের ভবিষ্যৎটাকে আমরা সামনে টেনে আনি এটা পলিটিক্যাল পার্টিগুলোকে ভাবতে হবে আমরা ভেবেছি আমরা মনে করি যে তার সে কারণে আমাদের উদ্যোগ নেওয়া দরকার আমাদের প্রত্যেকটি দলের এই উপলব্ধি থাকা দরকার যে আমরা পরস্পর যেন উদ্যোগ নিয়ে একটা সমাধানের জায়গায় পৌঁছাই ফলে রাজনৈতিক সভামঞ্চ এটা বানাচ্ছি না অনেক কথা বলছেন খুব জাজমেন্টাল মানে একটা দল সম্পর্কে আমি নিজে যা ধারণা পোষণ করছি আমি আমার ধারণার কথাগুলো বলছি অথবা নির্বাচনী প্রচারণা আমি কিন্তু কাউন্টার আমরা আলোচনা করতে পারি বাংলাদেশে যদি বলেন যে সংস্কারের ক্ষেত্রে যে প্রস্তাবগুলো আছে যে প্রস্তাবগুলোতে ঐকমত্য আছে অথবা যতটুকু সামান্য নোট অফ ডিসেন্ট আছে সেটাকে আমি যেগুলো গুরুত্বপূর্ণ হিসেবে দেখার প্রয়োজন যেমন আর্টিকেল 70 এটা ঐকমত্যের অংশই প্রধান এখানে নোট অফ ডিসেন্টের অংশ প্রধান নয় সুতরাং এইরকম যদি আপনি ধরেন তাহলে আমাদের বিবেচনায় যেগুলোতে ভিন্নমত দেওয়া আছে সেগুলো গুরুত্বপূর্ণ অংশ নয় বরং ঐকমত্যের অংশ ভিন্নমত নোট অফ ডিসেন্টের থেকে অধিকতর গুরুত্বপূর্ণ ফলে সংস্কারের ঐকমত্যের জায়গায় আমরা অনেক বেশি অর্জন করেছি ঐকমত্য কম আমাদের নোট অফ ডিসেন্ট বেশি এই প্রচারণার মধ্যে রাজনৈতিক মাইলেজ নেওয়ার চেষ্টা আছে ঠিক আছে রাজনৈতিক মাইলেজ নেওয়ার চেষ্টা আমরা খুব সংস্কারপন্থী আরেক দল সংস্কার বিরোধী এটা আমরা বলতে পারি কিন্তু বলার মধ্য দিয়ে আমরা রাজনৈতিকভাবে জনগণকে আমাদের পেছনে টানতে পারি সেই টানার প্রতিযোগিতা যদি পুরো প্রসেসকে আবার বিপর্যস্ত করে ফেলে তখন কিন্তু সকলেই ক্ষতিগ্রস্ত হবে সুতরাং কোনটা কোন সীমার মধ্যে করবেন মাঠের বক্তৃতা মাঠের জায়গায় জনগণকে টানার জায়গায় জনগণের টানা কিন্তু মূল প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করা কিংবা ওইটাকে থামিয়ে দেওয়া অথবা এমন একটা সংকট সৃষ্টি করা যেখানে নির্বাচন আদৌ হবে কিনা সেই জায়গাটা কিন্তু ঠিক হবে না ফলে প্রসেস ঠিক রাখেন মাঠের বক্তৃতা আমরা অবশ্যই একে অপরকে কীভাবে কি বলে যে তার থেকে আমার জনগণের সমর্থন আমার দিকে টেনে আনবেন সেটা আপনারা বলতে পারেন ফলে আমাদের বিবেচনায় আপনি যদি আর্টিকেল 70 কথা বিবেচনা করেন বাংলাদেশে এই প্রশ্নটি তোলাই যায়নি এমনকি এটা বলবো যে বিএনপি 31 দফা প্রণয়নের সাথে এটা একমত হয়নি কিন্তু বিএনপি ঐকমত্য কমিশনে অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় আর্টিকেল 70 সংস্কার করতে প্রস্তাব দিচ্ছে তাদের এক্সট্রা দুটো নোট অফ ডিসেন্ট যুদ্ধ পরিস্থিতি এবং সংবিধান সংস্কারের প্রশ্ন কিন্তু তাদের আর্টিকেল 70 কিন্তু পুরো বাতিল হয়ে যাচ্ছে না আর্টিকেল 70 পুরো খর্ব হয়ে যাচ্ছে না ফলে আর্টিকেল 70 যে যতটুকু জায়গায় আমরা পৌঁছেছি এটা বাংলাদেশের গুণগত পরিবর্তন আনবে 10 বছরের প্রাইম মিনিস্টারশিপ এটা বাংলাদেশের পুরো কাঠামোটাকে একটা বড় আকারে বদলে দিচ্ছে আপনি যদি দেখেন যে সেপারেশন অফ জুডিশিয়ারি
কমপ্লিট সেপারেশন প্রায় মানে যতটুকু আমাদের আকাঙ্ক্ষা ছিল, হ্যাঁ দুটো জায়গাতে আছে। সেটা কেউ যুক্তি দিতে পারে যে এখানে আওয়ামী লীগের সব মানে যে ইনফ্লুয়েন্স ওভার দি কোর্ট, সেই কোর্টকে ঠিক মানে আনতে গেলে এটা তাদের যুক্তির জায়গা। আমরা কিন্তু সেই যুক্তির জায়গাতে সবসময় যে একসাথে থেকেছি তা না। কিন্তু কোনো একটা দল এই যুক্তি দেওয়ার মানে হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি হয় নাই, এইটা প্রচার করাটার মধ্যে ওই যে আবারও মাইলেজের প্রশ্ন আছে, সেটা ওই জায়গাতে যান, এটার জন্য আটকেন না। আমি যদি বলি কনস্টিটিউশনাল কমিশন, আমরা এটা প্রচার করেছি, আমাদের উত্থাপিত দাবি যে কনস্টিটিউশনাল কমিশনের মাধ্যমে নিয়োগ দিতে হবে কনস্টিটিউশনাল পোস্টগুলোতে। যদি বলতে পারেন এটা সিঙ্গেল হ্যান্ডেডলি গণসংহতি আন্দোলনের উত্থাপিত দাবি, এটা দাবি করার মধ্যে আমি পাবলিকলি রেকর্ডেড আছে, আপনি পাবলিক সমাবেশ, টকশো ইত্যাদি সমস্ত জায়গায়। এই দাবির মধ্যে আমরা 5টা প্রশ্ন হচ্ছে, একটাতে নির্বাচন কমিশনের সম্মিলিত আমরা একমত হচ্ছি, বাকি 4টাতে বিএনপি একমত হয় নাই, তারা এটাকে করতে চায়। তাদের ভাষ্য আইন করে করবে, তাদের ভাষ্য সব কিছু সরকারকে দুর্বল করে ফেলা হচ্ছে, সরকার আসলে ফাংশন করতে পারবে না। এখন এইটা তো হচ্ছে ইলেকটোরাল ব্যাটেল, আপনি জনগণের কাছে ছেড়ে দিতে হবে। যখন কোনো দল একমত হয় না তখন আমি কি করব, কিভাবে বাস্তবায়ন হবে, এরকম করে যেটা একটু আগে শিশিরমণি বিশিষ্ট আইনজীবী এবং জামাত ইসলামের প্রতিনিধিত্ব করেছেন, তিনি যেটা বললেন যে এখানে মানে বাদটা কি, মানে এটা বাদটা তো আছে। এমনকি শেষ বক্তব্য 15ই অক্টোবর সম্বন্ধে শেষ না 14ই অক্টোবর শেষ দিন ছিল, লাস্ট বক্তব্যে যখন বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব কথা বলেন, তার আগে জামাত ইসলামের পক্ষ থেকে, ওনার পরে জামাত ইসলামের পক্ষ থেকে হামিদুর রহমান আজহারী কথা বলেছেন, এবং উনি কিন্তু একমত হয়েছিলেন যে এটা প্যাকেজ আকারেই যাবে, অর্থাৎ ঐকমত্য অংশ, নোট অফ ডিসেন্ট অংশ এবং নোট অফ ডিসেন্টের নিচে যে নোটটা থাকবে যে কীভাবে বাস্তবায়ন হবে, প্যাকেজ আকারে যাবে, প্যাকেজের উপরে হ্যাঁ না, কিন্তু গণভোট আগে দিতে হবে, দিস দেয়ার পজিশন ছিল। এই যে প্যাকেজের উপরে হ্যাঁ না, আপনি যদি প্যাকেজ থেকে নোট অফ ডিসেন্ট সরিয়ে ফেলেন, এবার যে প্রস্তাবনাটা আছে এগুলো যদি আপনি গণভোটে এটার ভিত্তিতে গণভোটে হ্যাঁ না বলেন, আচ্ছা বিএনপি ধরুন কথার কথা বিএনপি একটা জিনিস চায় না, তো কি দিবে, এটা হ্যাঁ ভোট দিবে না না ভোট দিবে, মানে এখানে আলাদা আলাদা করে তো প্রশ্ন নেই, ওভারঅল প্যাকেজের উপরে হ্যাঁ না তো দিবেন। তার জন্য আপনি কি অপশনটা রাখবেন? গণসংহতি জিএস এর জন্য খুব সুবিধাজনক, কারণ জিএস এ কোনো নোট অফ ডিসেন্ট দেয় অলমোস্ট নাই। তো আমি তো হ্যাঁ বলে দিয়ে আসবো, কিন্তু উনি তো 4টাতে যদি উনি ওভারলুক করতে পারছেন, জামাত ইসলামী 4টা ঠিক আছে আমরা তার 4টা ছেড়ে দিলাম, আমরা সব হ্যাঁ করে দিয়ে আসলাম, এনসিপি কিংবা অন্য দল হ্যাঁ করে দিয়ে আসলো, কিন্তু 54টি নোট অফ ডিসেন্ট আছে 84টির মধ্যে, তার মধ্যে বিএনপির নোট অফ ডিসেন্ট সম্ভবত 20টি, বাকি আরও জায়গাতে মানে কিছু কিছু নোট অফ ডিসেন্ট ভেরি টেকনিক্যাল, বাকি যে 20-এর পরে 54 কত থাকে 34টি নোট অফ ডিসেন্ট, কিন্তু আরও অন্যান্য রাজনৈতিক দল, তাদের জন্য আপনার কি অপশনটা ছাড়ছেন? তারা কি হ্যাঁ বলবে না না বলবে? জনভোটে কি বলবে তারা? সো আপনার নোট অফ ডিসেন্ট সহ মানে হচ্ছে আমি এটা পুরোটাকে হ্যাঁ বলতে পারি, কারণ বাস্তবায়ন পদ্ধতি কিন্তু ওখানে লেখা আছে যে আমার নোট অফ ডিসেন্টটা আছে, আমার আপত্তিটা থাকবে, জনগণ যদি আমাকে ভোট দেয় তা আমি আমার মত অনুযায়ী করতে পারবো। এটি তো এক ঐকমত্য হয়েছিল। এই ঐকমত্য কোন আলোচনার ভিত্তিতে ঐকমত্য কমিশন এটাকে বাদ রাখলেন আমাদের এখনো বোধগম্য না। ফলে কেউ এটাকে প্রতারণা মনে করতে পারেন, আমরা মনে করেছি যে ব্যাখ্যা দেন, ব্যাখ্যা কিন্তু ঐকমত্য কমিশন দেয় নাই, সরকারও দিচ্ছে না। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আপনি চাপিয়ে দিয়ে গণতান্ত্রিক জায়গা হবে না। মাইলেজ নেন, পলিটিক্যাল মাইলেজ নেন, রাজনৈতিকভাবে আপনি আগাতে চাচ্ছেন, কোনো দলকে সংস্কার বিরোধী বলতে চাচ্ছেন বলেন, সেটা নিয়ে জনগণকে জয় করতে চাচ্ছেন চান, কিন্তু প্রসেস যেটার মধ্যে দিয়ে আমরা একটা পর্ব উত্তরণ ট্রানজিশন পার হব, সেইটাকে আমরা বাধাগ্রস্ত যাতে না করি, সেখানে যদি আমরা ঐকমত্য হই। পলিটিক্যাল ডিবেট নিয়ে আমার কোনো বিশেষ জায়গা নেই। আমরা এটা থিওরিটিক্যালি মনে করি যে সংবিধান বদলের প্রশ্নটা কি। যদি বিপ্লব থেকে দেখেন, আমরা দেখি এইভাবে যে একটা বিপ্লব হলে কি হয়, বিদ্যমান রাষ্ট্র সংবিধানটাকে স্থগিত করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, দেন ইউ ফর্ম এ কনস্টিটিউশন খসড়া, আপনি এটা জনগণের কাছ থেকে মতামত নেন আর বিভাগীকরণ করেন, হয় সেটা আপনি জারি করে দেন ডিক্রি দিয়ে, অথবা আপনি গণভোটে যেতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত সবাই পার্লামেন্ট গঠন করে। ওটা রুশ বিপ্লব বলেন, ওটা ইরান বিপ্লব বলেন, যে বিপ্লবই বলেন, আপনাকে শেষ পর্যন্ত একটা পার্লামেন্ট তৈরি করতে হয়, সেই পার্লামেন্টে র্যাটিফাই করতে হয়। এটা বাস্তবতা, এটা বিপ্লবী দেশগুলোতে বাস্তবতা। এখন মুশকিলটা হলো যে আমরা তো বিপ্লবের আকাঙ্ক্ষায় আছি, কিন্তু এইখানে এই সরকার গঠিত হয়েছে 5 থেকে 8 তারিখে, 5 থেকে 8 তারিখের মধ্যে তো এই সরকারটা গঠিত হলো, তারা 106 দিয়ে নিজেদের লেজিটিমেসি তৈরি করেছে। ফলে সংবিধান নিয়ে তারা আছেন, একদিকে তারা একটা বিশেষ সরকার, বিশেষ বাস্তবতার স্বীকৃতিও আছে, আবার সাথে সংবিধানটা নিয়ে আছেন। এখন কেউ মনে করেন যে সংবিধানটাকে যদি আমরা এখন স্থগিত করে দেই তাহলে পলিটিক্যালি একটা আনস্টেবল জায়গা তৈরি হবে, এটা মনে করতে পারেন তারা। এবং
এই মনে করা থেকে তারা মনে করছেন কিছুতেই সংবিধান স্থগিত করা যাবে না, এই অনিশ্চয়তা তৈরি করা যাবে না। দুই, যেহেতু সংবিধান নিয়ে চলছি, সংবিধানের যা নাই সেরকম কাজ যদি আমরা করতে যাই, এটা ভবিষ্যতে আদালতে প্রশ্ন উঠবে এবং এটা টিকবে না। এ হচ্ছে একটা দলের অবস্থান। মোটা থেকে বলে দিই বিএনপির অবস্থান এটা, আমরা তো আলোচনা শুনেছি। এখন এই অবস্থানের সাথে আপনি একমত নাও হইতে পারেন, কিন্তু এইটার সমাধানের জায়গাটা কি, আমরা আদেশটা কিভাবে হবে, শিরোমণি তিনি মানে অনেক প্রস্তাব রেখেছেন, আমরা সেসব বিষয়ে আলোচনা করেছি। বিএনপির পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়েছে, এনসিপির পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়েছে, আমরা আলোচনা করেছি। আমাদের পক্ষ থেকে আমরা একটা প্রস্তাব রেখেছিলাম, সেটা নিয়েও আমরা মানে তর্ক বিতর্ক হয়েছে। এখন আমরা আসতে চাই যে হ্যাঁ, আদেশের প্রশ্নে আমাদের কিন্তু একটা ঐকমত্য হওয়ার আরও খুঁটিনাটি আলোচনা করার সুযোগ আছে, যদিও এখন ফ্যাসিলিটেটার চলে গেছে। ফ্যাসিলিটেটর না থাকার ফলে এই রাজনৈতিক দলগুলো কীভাবে আলোচনাটা করবে, কোথায় বলবে, এটা খুবই কঠিন জায়গাতে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরে আমরা মনে করি যে প্রত্যেকটি দলের উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু আপনি এই যে একটা কেউ সংবিধানের বাইরে যেতে চাচ্ছেন না, কারণ পরবর্তীতে প্রশ্ন উঠবে, অন্যদিকে সংবিধানের মধ্যে থেকে এই কাজটা করা কঠিন অথবা এটা টেকসই হবে না বলে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের জায়গায় যেতে হবে, যেটা কার্যত আবার একটা বিপ্লবের জায়গা আনে। অনেকে মনে করেন দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করা হচ্ছে, যে দুধ খাওয়াটা হতেও পারত 5 থেকে 8 তারিখের মধ্যে, সেটা যখন আপনি করেন নাই, এটা 1 বছর পরে এসে, 15 মাস পরে এসে আপনি এখন বিপ্লবের ঘোষণা দিলে এটা বিপ্লব হয়ে যায়। তো এই রিয়ালিটির মধ্যে আমরা কিভাবে ঐকমত্যে পৌঁছাতে পারি, দ্যাট ইজ আওয়ার অ্যাপিল। আমাদের অ্যাপিলের জায়গা হচ্ছে যে আমাদেরকে একটা পদ্ধতি তৈরি করতে হবে যেখানে আমরা একটা সমাধানের জায়গায় পৌঁছে জনগণ ক্ষমতার কেন্দ্র, ওই ক্ষমতার কেন্দ্রের কাছে আমরা পৌঁছাতে পারি। এখন সেইটার জায়গাতে পরিষ্কার জায়গা হচ্ছে যে গণভোটে কনস্টিটিউশন ফাইনাল হবে নাকি সংসদে হবে। যে মনে করে যে সংবিধানের নিয়ে চলতে হবে, সংবিধানের কোথাও গণভোট ফাইনাল করার জায়গা নেই। বিক্রি মিলিটারি সময় কি হয়েছে সেটা যদি এখন পদ্ধতি হিসেবে আসে, এটা তো অনেক দলই অ্যাকসেপ্ট করবে না। ইভেন বিএনপি যদি সেটা অনু করে, আমরা সেটা অ্যাকসেপ্ট করবো কিনা সেই জায়গাটাতে আমাদের যেতে হবে। কারণ সামরিক পদ্ধতির জায়গাগুলোকে কেউ গ্রহণ করতে পারেন, কেউ সামরিক শাসনের অধীনে ইলেকশনও করতে পারেন, কিন্তু আমাদের তো সেটা মানে নাও গ্রহণ করতে পারে। অনেক রাজনৈতিক দল এটার ইতিহাস আছে তারা এটা গ্রহণ করে নাই। ফলে সেই জায়গাটা থেকে আপনাকে ঐকমত্যের জায়গা কিন্তু খুঁজতে হবে। পলিটিক্যাল স্পেকট্রামে যে ডিফারেন্সেসগুলো আছে সেখান থেকে যদি সবাই ছাড় দিয়ে ঐক্যের জায়গায় আমরা না আসি, তাহলে মাইলেজ নিতে গিয়ে আমরা ওই পুনরায় সংকটটা তৈরি করব। এখন পর্যন্ত এখনকার কনস্টিটিউশন বলে আপনাকে জনগণের সভারেন্টি, সার্বভৌম ক্ষমতাটা তার প্রতিনিধিত্বের মাধ্যমে প্রয়োগ হয় এবং সেটা পার্লামেন্টে এসে সেই সার্বভৌমত্বটা প্রয়োগ হয়। পার্লামেন্টে কেবলমাত্র জনগণের ইচ্ছার যে দলিল সেটাকে সংশোধন, পরিমার্জন অথবা এমনকি নতুন করে নির্মাণ করতে পারে। সংবিধান সংস্কার পরিষদ লিমিটেড বাউন্ডারির মধ্যেই সেটা করার জন্য আমরা বলেছি। ফলে পার্লামেন্টকে আপনি নৈতিকভাবে বাধ্যবাধকতা ফেলছেন যে জুলাই গণঅভ্যুত্থান এর ফলে যে আকাঙ্ক্ষা সেইটাকে জনগণ যখন অনুমোদন করে দিচ্ছে, তখন নেক্সট পার্লামেন্ট নৈতিকভাবে বাধ্যবাধকতার মধ্যে পড়ছে, এইটা সে করবে। আবার একই সাথে নেক্সট পার্লামেন্টকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে যে সে এর জুলাই সনদের ভিত্তিতে মৌলিক সংস্কার করতে পারবে, যার ফলে এটা আর আদালতের প্রশ্ন হওয়ার, চ্যালেঞ্জ হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই যে রাজনৈতিক জায়গা, এই রাজনৈতিক জায়গায় কিন্তু আমরা ঐকমত্য হয়েছি বলেই 15 এপ্রিল। ফলে কোনো ঐকমত্য হয় না বিষয়টা কিন্তু ঠিক না। 1 মাসের আলাপ আলোচনার মধ্যে এই দুইটা জায়গায় আমাদের ঐকমত্য হয়েছিল। আদেশ নিয়ে ঐকমত্য হয়নি, এটাকে সংবিধান সংস্কার পরিষদ নাম দেওয়া হবে কিনা সে নিয়ে ঐকমত্য হয়নি। অন্যদিকে 270 দিনের বিষয়ে কোনো ঐকমত্য হয়নি, ওইটা আলোচনার মধ্যেই ছিল না, সেটা তারা নিজেরা ঢুকতে হচ্ছে। এই 3টা প্রশ্ন এখন আমাদের আলোচনার বিষয়। যদি আমরা এফেক্টিভ কথা বলতে চাই, আমাদের কাজ হচ্ছে রাজনৈতিক দলগুলো এই 3টা প্রশ্নের মীমাংসা কীভাবে আমরা করতে পারবো সেটা নিয়ে আলোচনা করা। পুরোনো জায়গা থেকে আবার ফিরে না গিয়ে যেটা রিজলভ সেটেলড ইস্যু সেটাকে আনসেটেল করে আমরা এখন যদি আরও জটিল করি, সেটা দেশের জন্য ভালো হবে না বলে আমরা মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয়